নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো সবাই ভালো আছো। আর দেখেই তো বুঝতে পারছো আজ আমরা এসেছি সি বিচে। এটা হলো বকখালি সি বিচ। আর বিকালের পরিবেশটা ছিল এত মনোরম, মন ছুঁয়ে যাওয়ার মতো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। মাতাম যদি তাইকা যাইতে এই সাগর। কি সুন্দর যে লাগছে। সেটা কোথায় যাচ্ছে? এবার একটু ঘুরে বলো। বকখালি দিয়ে যাচ্ছি। হঠাৎ করে কেন বকখালিতে যাওয়ার ইচ্ছে হলো? এখন দুপুর 2:30 মতো বাজে, আর আমরা বকখালিতে যাব বলে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি তো কাকদ্বীপ, আর কাকদ্বীপ থেকে বকখালিগামী বাস যায়। সেই বাসেই আমরা উঠেছি। বাসে করে 40 থেকে 45 মিনিট গেলেই কিন্তু বকখালি চিড়িয়াখানার সামনে নামিয়ে দেয়। আর এখন আমরা ঠিক মাঝ বরাবর ওই নামখানার যে ব্রিজটা আছে তার উপর দিয়ে যাচ্ছি। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে নির্মিত এই ব্রিজটির জন্য নামখানা আর বকখালির মধ্যে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আগেও যখন আমরা এই জায়গাতে এসেছিলাম তখন কেবলমাত্র একটাই অপশান ছিল, নৌকো করে নদীটা পার হওয়া। কিন্তু এখন এই ব্রিজটা হওয়ার জন্যে যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে সুখকর এবং সহজ হয়ে গিয়েছে। তোমাদের তো আগেই বলছিলাম যে বাস ওই বকখালি চিড়িয়াখানার সামনে নামিয়ে দেয়। আর দেখো সে মতোই আমাদের নামিয়ে দিয়েছে, কিন্তু এইখানে এসে একটা জিনিস থেকে খারাপই লাগছে, এই চিড়িয়াখানায় এখন আর কোনো জীবজন্তু নেই। আমরা যখন আগেও এসেছিলাম এখানে কিন্তু অনেক হরিণ, কুমির, বিভিন্ন ধরনের জীবজন্তু ছিল। এইখানে আগে অনেক হরিণ, কুমির, অনেক কিছু ছিল। এখন জায়গাটায় কিচ্ছু নেই। আজ থেকে বছর 6 আগে আমি এই চিড়িয়াখানাতে এসেছিলাম বকখালিতে এসে। তখন এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু ছিল। আর এই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছ, এই পাঁচিলের উপরে শাড়ি দিয়ে হনুমান বসেছিল। আর তখন এর টিকিট ছিল 10 টাকা করে। কিন্তু এখন কোনো জীবজন্তু নেই বলে কোনো টিকিটও নেই, আর জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চলো চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেলাম, কোনো জীবজন্তু তো দেখতে পেলাম না, কেন কিছুই আর নেই। আর এবারে আমরা এগিয়ে যাচ্ছি ওই বিচে যাওয়ার জন্য। এখানে আমরা দেখো ওই বিচ যে মার্কেটটা আছে সেখানেই চলে এলাম। আর চারদিকটা এখন একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ এখন ওই 3:30 মতো বাজে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি যাতে একটু বিচে বেশিক্ষণ থাকতে পারি। আর বিচ মার্কেটের দোকানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো। বিশেষ করে সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন ধরনের আয়না তৈরি করা, বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারিও কিন্তু এখানে বিক্রি হয়। আর যে জুয়েলারিগুলো এইখানের এই ঝিনুক শামুক দিয়ে তৈরি করা। আর শোপিসগুলো তো এতটা সুন্দর লাগছিল যেন কোনটা ছেড়ে কার দিকে তাকায়। প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর এখন আমরা বিচের কাছে চলে এসেছি। আর এই দেখো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে বকখালি লেখার কিছুটা অংশ ধ্বংস হয়ে গেছে। কি আর করা যাবে, আমরা তো দুপুর এসেছি, তাই বিচের স্টলগুলো এখনও ওপেন হয়নি। কিন্তু ডাব দোকানগুলো তো আছে। এই ডাব দোকান যে কোনো বিচে গেলে দেখতে পাবেন। এটা বিচের কমন ব্যাপার। অনেক দিন পরে একটা জিনিস দেখতে পেলাম, এক ঝাঁক টিয়া পাখি উড়ে যাচ্ছে। ক্যামেরাতে তো ঠিক মতো ধরতে পারলাম না, কিন্তু দেখে এতটা ভালো লাগলো। আর এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি হেঁটে। আমরা এখন বিচ ধরে সামনের দিকে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি, যাব বনবিবির মন্দিরে। আমি প্রায় 6 বছর আগে এসেছিলাম, তাই লোকেশানটা ঠিকঠাক মনে করতে পারছিলাম না। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে এই গাছপালার মধ্যেই বনবিবির মন্দিরটা পড়ে। তাই প্রথমে খুঁজতে একটু সমস্যা হচ্ছিল বইকি, কিন্তু আলটিমেটলি খুঁজে তো পেয়েছি, এটাই বড় প্রাপ্তি। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ ছিল, ফণিমনসা, বাবলা, আরও বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ। আর এইখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ কত দূরে, প্রায় 600 মিটার। কিন্তু এইখান থেকে হেঁটে গেলে তবেই আমরা সমুদ্র পাবো। অনেক কষ্ট করে মন্দিরটা খুঁজে পেলাম অ্যাটলিস্ট। এই তো বনবিবির মন্দির, অনেক রাস্তা গুলিয়ে, অনেক চারিদিকে ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত বনবিবির মন্দিরে আমরা এসেছি ফাইনালি। সে মাটির মন্দির ছিল, উপরে খোলা। হ্যাঁ হ্যাঁ, এইখানে বসার জায়গা ছিল। হ্যাঁ
এই গাছে আমরা ফটো তুলে গেছিলাম এই জায়গাটায়। বহু বছর পরে এই মন্দিরের কাছে এসে বহু কিছুর পরিবর্তন দেখলাম। আগে মন্দিরটা মাটির ছিল আর উপরে ছিল খোলার চাল, কিন্তু এখন মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছে। যাই হোক, মন্দিরটা তো দেখতে পেলাম, আর এবারে মন্দির থেকে ঘুরে আমরা ওই সমুদ্রের কাছে যাচ্ছি। বলছি না, প্রায় 600 মিটার বকখালির এই বীচটা বেশ অনেকটা বড়, আর আমরা এখন ঠিক মাঝ বরাবর আছি, সমুদ্র আর উপকূলে ঠিক মাঝ বরাবর আমরা এখন হেঁটে যাচ্ছি। মানে উপকূল থেকে আমাদের যে দূরত্ব, সমুদ্র থেকেও ঠিক একই দূরত্বে আমরা এখন আছি। এগুলো কি কাঁকড়া রে ডিম বলো? ডিম কথা, এগুলো কি? বালি। তাহলে এরকম গোল গোল কেন? ওরা বালি গোল গোল করে তুলেছি। ও আচ্ছা। দেখেছো কি বোকার মতো কথা বলছি? কাঁকড়া বালি তুলেছে, সেই বালিগুলো এতটা গোল গোল আর এতটা সুন্দর দেখতে লাগছে, আমি ভাবলাম হয়তো এগুলো কাঁকড়ারই ডিম। আর এই দেখো, এটা হচ্ছে গাছের শিকড়। সমুদ্রে এলে এই ধরনের শিকড় কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আর আমি এখন কি করছি বলো তো, একটু পাগলামিই করছি। এত সুন্দর লাগছে, আর যেন মনে হচ্ছে আমার মরুভূমিতে চলে এসেছি, বালি চারদিকে। আর দেখো মূল্যবান কতটা সম্পদ সুন্দর। ঝিনুক পাওয়া গেছে নদীতে, সমুদ্রে এসে ঝিনুক। এর থেকে মূল্যবান সম্পদ আর কি হতে পারে? আর কি পাওয়া যায় দেখা যাক, কি পাওয়া গেছে। এই হ্যাঁ, তো এখানে অনেক রকমের ঝিনুক আছে। আর এই দেখো একসঙ্গে কত ঝিনুক পেয়েছি, বালির মধ্যে ঝিনুকগুলো চাপা পড়ে আছে। আর এই ঝিনুকটা কত বড় দেখতে পাচ্ছ, আর ভীষণ সুন্দর দেখতে। আরে বাস, ভীষণ সুন্দর দেখতে তো, কিন্তু নিয়ে যাবে কিসে করে? দেখি একটু সোজা করো, সোজা করো। হ্যাঁ, এই আর একটা ঝিনুক পেয়েছি, দেখি এটা কেরম। আরে এটা তো অন্যরকম, ছোট্ট মতো, সুন্দর দেখতে, সমুদ্রে ঝিনুক। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে ক্রাব ব্যারো, যার বাংলা অর্থ হলো কাঁকড়ার গর্ত। এই কাঁকড়ার গর্তের অভিমুখ দেখে এই অঞ্চলের জোয়ারটা ঠিক কোন দিক থেকে আসে সেটা কিন্তু অনেকাংশে বোঝা যায়। আর এই গর্তের মধ্যে ধরে নাও বালি সিমেন্টের কিছুটা মিশ্রণ যদি দেয়া হয়, তাহলে এই গর্তের আকৃতি বোঝা যায়। দেখেছো কতগুলো ঝিনুক কুড়িয়ে পেয়েছি? এখানে বিভিন্ন ধরনের ঝিনুক আছে, আর প্রত্যেকটা ঝিনুক কিন্তু আলাদা আলাদা দেখতে। আর আমরা প্রত্যেকটা ঝিনুকে একটা একটা করে নিয়েছি বাড়ি নিয়ে যাব বলে। অনেকগুলো ঝিনুক কুড়িয়ে পেয়েছি, আর সমুদ্রে এসে ঝিনুকগুলোতে কিন্তু বেশ ভালোও লাগে, তাই না? ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম দেখো, এটা হলো রেড ক্র্যাব, যার বাংলা অর্থ লাল কাঁকড়া। এখনকার দিনে এই লাল কাঁকড়া একটু রেয়ার, আর এই কাঁকড়াটার সাইজ ছিল বেশ বড়। কাঁকড়াটা না মারা গেছে জানো, আর গোটা চর দেখবে কত সুন্দর এই রেড ক্র্যাপে ভরে আছে। তোমরা ঠিক ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে এতটা সুন্দর লাগছে। এই যে উঁচু উঁচু কালো কালোগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো সব কিন্তু এই লাল কাঁকড়া, আর পুরো চর এই লাল কাঁকড়াতে একদম ভরে গিয়েছে। কিন্তু আমরা গেলে ওরা কি করবে? সব গর্তের ভেতরে চলে যাবে, বোঝা যাচ্ছে না ঠিক। ঝিনুক গুঁড়োতে গুঁড়োতে ক্লান্ত হয়ে পড়েছে একজন ব্যক্তি, কিন্তু বেশি স্টক বাড়াতে পারেনি, এটাই সব থেকে কষ্টের। এখন এই বিচের পরিবেশটা এত মায়াবী লাগছে, পিছনে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, আর তার আভা পুরো উপকূলটাই ছড়িয়ে পড়েছে। আর সেই একইভাবে সমুদ্রের গর্জন এতটা সুন্দর। আমি হয়তো বহুবার এই বকখালিতে এসেছি, কিন্তু এতটা মায়াবী কোনো বাড়ি লাগেনি। আসল কথা, এবারে আমাদের টাইমিংটা একদম পারফেক্ট ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 2:30টার মতো, বিচে এসেছি 3:30, আর তারপর একটু চারিদিকে ঘোরাঘুরি করে যখন এই বিচে আসলাম, তখন ওই 4:30-5টা মতো বাজে, যেটা এই বিচের উপযুক্ত আর সময়। এই ওয়েদার তোমার কেমন লাগছে একটু বলো। আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় আমাদের সমাজের এখন এই কর্মব্যস্ত জীবনের মাঝে যদি পরিবারকে নিয়ে একটু সময় ঘুরে আসা যায়, তাহলে নতুন করে আবার কাজের এনার্জি পাওয়া যায়। এবারে আমাদের এই বকখালির ঘোরাটা ভীষণ সুন্দর হলো জানো। আর এখন তো সূর্য অস্ত চলে গেছে,
5:30 মতো বাজে, আর আমরা তো বাড়ি ফিরবো। আর এইখান থেকে যারা বাড়ি ফিরতে চাও বকখালিতে এসে একদিনের মধ্যে, এইখান থেকে কিন্তু ওই 7:30 পর্যন্ত বাস ছাড়ে, সেই বাসেই আমরা ফিরে যাব। আমরা ওই 6টার দিকের বাসটাতেই চলে যাব। আর এইখানে দেখো আমরা একটু সমুদ্রের কাছে নিজেদের নাম লিখে গেলাম। সমুদ্রে এসে একটু সুন্দর করে নাম না লিখে গেলে মনটা কি ঠিক ভালো লাগে বলো? সমুদ্রের পাশ থেকে এবারে বিদায় নেওয়ার পালা। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই। টাটা। চলো এবারে বাড়ি ফিরবো। আর এখন তো একটু অন্ধকার অন্ধকার নেমে গেছে, তাই বিচের সব স্টলগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে। আর আমরা এই স্টল থেকে একটু নিজেদের পছন্দ মতো খাওয়া দাওয়া করে নিই। আর এই কাকিমার ফুচকাটা এত স্বাদ ছিল, তোমরা গেলে কিন্তু এই কাকিমার কাছ থেকে খেও। আর সবাই ভালো থেকো, আর পারলে একবার বকখালি ঘুরে